কিভাবে আপনি আপনার ফুল ফি স্কলারশিপটি সিকিউর করবেন। চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা চায়নাতে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, তারা কিভাবে আপনারা যে স্কলারশিপটা পাচ্ছেন ফুল ফি স্কলারশিপ, সেটা কিভাবে হচ্ছে সিকিউর করবেন, বা সেই স্কলারশিপটা পরবর্তী বছরে কিভাবে আপনার জন্য একই পদ্ধতিতে থাকবে বা একই রকম থাকবে। আমরা জানি যে চায়নাতে নর্মালি 4 বছরের যদি স্টাডি হয় তাহলে ডিউরেশন হয়, সেক্ষেত্রে কিন্তু 4 বছরে একসাথে ফুল ফি স্কলারশিপটা প্রোভাইড করে না। সেটা কিন্তু প্রথমে 1 বছর, তারপর 1 বছর, এভাবে প্রতি বছর আপনাকে হচ্ছে সেটা অ্যাচিভ করতে হয়। আমি বিভিন্ন ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তারপরেও আজকে এই ভিডিও নিয়ে আলোচনা করতেছি, কারণ যেহেতু ইনটেক খুব সামনে এবং অনেকেই হচ্ছে চায়নাতে উচ্চশিক্ষার জন্য যাবেন। তো আশা করা যায় যে এই বিষয়গুলো যদি একটু লক্ষ্য রাখেন বা খেয়াল করেন বা জানা থাকে, তাহলে পরবর্তী বছরে কিন্তু আপনার স্কলারশিপটা ধরে রাখা বা একই স্কলারশিপ পাওয়াটা কিন্তু খুব বেশি সহজ হবে। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি খুব শর্ট করে। আর যেটা হচ্ছে যে আমরা একটা কথাই জানি, যেটা হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারলেই আপনার পরবর্তী বছরে স্কলারশিপটা থাকবে। এখন এই যে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, এই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের আন্ডারে কী কী রয়েছে, কী কী অ্যাচিভ করতে হবে, কোন কোন দিকগুলো হচ্ছে ভালোভাবে ফলো করতে হবে, আমরা কিন্তু সেটা খুব বেশি খুঁটিনাটি জানি না। না জানার কারণে হচ্ছে আমরা শুধু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট সেটাই জানি। ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ম্যাক্সিমাম সময় অনেকেই আমরা বলে থাকি যে অ্যাটেন্ডেন্স আর ক্লাসের অ্যাটেন্ডেন্স আর হচ্ছে এক্সামের রেজাল্ট পার্সেন্টেজ, এই দুইটা। আসলে বিষয়টা এরকম না যে অ্যাটেন্ডেন্স আর হচ্ছে শুধু ক্লাসের বা হচ্ছে এক্সামের যে মার্ক আছে বা রেজাল্ট যেটা হবে সেটা পার্সেন্টেজ, বিষয়টা নর্মালি এরকম না। এর বাইরেও অনেক কিছু রয়েছে। আমরা যেমন প্রথমেই বলি সেটা হচ্ছে ক্লাস পারফরমেন্স বা ক্লাস অ্যাটেন্ডেন্স। ক্লাস অ্যাটেন্ডেন্সটা কি, আপনাকে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং হচ্ছে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। শুধু ক্লাস বলতে অ্যাটেন্ডেন্স না, সঠিক সময়ে উপস্থিত থাকা। আমরা হচ্ছে অনেকেই একটু ক্লাসে লেট করে যাই বা একটু যাওয়ার অভ্যাস হয়েছে, কিন্তু চায়নাতে সেই বিষয়টা না। আপনাকে অন টাইম ক্লাসে থাকতে হবে, প্রয়োজনে ক্লাস শুরু 5 মিনিট আগে থাকতে হবে, কারণ টিচার সেই সময়টা চলে আসবে। প্রথম যখনই হচ্ছে স্টার্ট করার মতো সময় হয়ে যাবে, টিচার কিন্তু স্টার্ট করে দিবে, অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। আপনি যদি একটু পরে জানো হয়তো বা তাকে রিকোয়েস্ট করলেন, সে দিল, বাট ওখানে কিন্তু ঠিকই একটা মার্ক করা থাকে। তো এরকম আপনি 1-2 দিন লেট হলে আপনার কিন্তু সেটা কাউন্ট হয় না। আপনি যতই বলেন না কেন, আমার টিচার যতই মার্ক করে মানে নিয়ে নেক না কেন প্রেজেন্ট, বাট মার্ক কিন্তু তারা মাস্ট করে। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে সঠিক সময়ে ক্লাসে অ্যাটেন্ড। এরপর যদি বলি ক্লাস পারফরমেন্স, আপনি ক্লাসে আসেন, আপনাকে একটা কোয়েশ্চেন করতেছে, আপনি কোনোটা অ্যান্সার করতে বলেন, কোনোটা করতে পারলেন না, কোনো সময় অমনোযোগী হয়ে গেলেন, এইগুলো কিন্তু প্রত্যেকটা নোট ডাউন করা হয়। আপনাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে, আপনি হয়তো পারেন নাই, বললেন যে সরি এখন বলতে পারতেছি না বা আমার মনে নেই, আপনি বসে গেলেন। আপনি ভাবতেছেন আচ্ছা ঠিক আছে, আমার তো টাইম চলেই গেল বা আমার এই ক্লাসটা চলে গেছে। বিষয়টা কিন্তু এরকম না, আপনাকে কিন্তু মার্ক করা হচ্ছে যে আপনি এটা করতে পারছেন বা করতে পারেন নাই, সেটার উপরে কিন্তু আপনাকে রেজাল্টের একটা ইফেক্ট পড়ে, সেটার উপরে কিন্তু মার্ক রয়েছে। তো ক্লাস পারফরমেন্সের দিকে অনেক ফোকাস থাকতে হবে, ক্লাসে খুব মনোযোগ থাকতে হবে এবং ক্লাসের যে স্টাডিগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে করতে হবে। এবং যেহেতু ক্লাস অ্যাটেন্ডেন্স না ক্লাস পারফরমেন্সের কথা বলছি, সেক্ষেত্রে একটু বলি, যেটা হচ্ছে ক্লাসের টিচারের সাথে হচ্ছে একটা গুড রিলেশন মেক করা। আপনি যত বেশি টিচারের কাছাকাছি চাইতে পারবেন, টিচারের সাথে যত বেশি ভালো সম্পর্ক হবে, তার কাছ থেকে তত বেশি হেল্প পাবেন, স্টাডির দিক থেকে হোক, ওই সাবজেক্টের উপরে হোক, ওই মার্কের উপরে হোক, যেভাবে হোক ওভারঅল কিন্তু আপনি অনেক বেশি হচ্ছে বেনিফিশিয়ালি হবেন এবং অনেক বেশি বেনিফিট আপনার হবে। তো এই বিষয়ে মাথায় রাখবেন যে টিচারের সাথে একটা ভালো সম্পর্ক কীভাবে করা যায়। ক্লাস পারফরমেন্সের পরপরে আসে হোমওয়ার্ক। আমরা অনেক সময় যেটা হচ্ছে যে টিচাররা হোমওয়ার্ক দিয়ে দেয়, কোনো সময় হোমওয়ার্কটা একটু মিস্টেক হয়ে যায় বা করি না, কেউ জমা দেয় কেউ জমা দিই না। এইটা যদি আমরা না জমা দিয়ে পার হয়ে যেতে পারি, তাহলে আমরা আর পরবর্তীতে চিন্তা করি না কী হয়েছে, কিন্তু দিন শেষে যখন হচ্ছে সেমিস্টার শেষ হয় তখন কিন্তু এটার একটা বড় ধরনের ইফেক্ট কিন্তু আমার রেজাল্টের উপরে পড়ে। আর যেহেতু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট রেজাল্টের উপরে একটা পার্সেন্টেজ আপনাকে ফিল আপ করতে হবে, তাহলে আপনার কিন্তু তখন সেই পার্সেন্টেজটা আর থাকতেছে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা হোমওয়ার্ক সঠিকভাবে করতে হবে। আপনি যেটা করতে পারেন, আমার সাজেশন থাকবে যেটা হচ্ছে যে হোমওয়ার্কটা করলেন, যদি ভুল হয় ক্লাসে বসেই সেটা ঠিক করা, টিচারের মাধ্যমেই সেটা জেনে নেওয়া বা ক্লাসে যে ভালো করতেছে তার কাছ থেকে জেনে নেওয়া, সেটা সঠিকভাবে করে নিয়ে আবার টিচারকে রিসাবমিট করা যে আমি এটা করছি, একটু চেক দিয়ে দেখো তুমি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে দেন তাকে বলেন যে আমি এবার করছি, আমি ট্রাই করতেছি, এবং সে নিজে থেকেই আপনাকে কিন্তু তখন নাম্বারটা বাড়িয়ে দিবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে আমরা কী বুঝি? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে ইউনিভার্সিটিতে অনেক রকমের প্রোগ্রাম হয়, অ্যানুয়াল স্পোর্টস হয়, বিভিন্ন রকমের হচ্ছে ল্যাবের যে সায়েন্সের যে এগুলো থাকে সেগুলো হয়ে থাকে, বা বিভিন্ন রকমের এক একটা প্রোগ্রাম হয়ে থাকে। সেই প্রোগ্রামগুলোতে প্রত্যেকটাতে অ্যাটেন্ড করা, সেখানে কিছু না কিছু পারফর্ম করা, কোর্সগুলোতে অংশগ্রহণ করা, এতে করে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো
স্ট্রং হয়, টিচার আপনাকে ফলো করতেছে এবং আপনার দিন শেষে কিন্তু আপনার যে রেজাল্ট আছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে চলে যাচ্ছে এবং সেখান থেকে আপনার মার্কটা অ্যাড হচ্ছে। মেইন ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হচ্ছে এখানে বিহেভিয়ার। অবশ্যই আপনাকে বিহেভিয়ারটা মেনটেন করতে হবে, বিকজ অফ দ্যাট চায়নার যে রুলস রয়েছে সেই রুলসটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এমন না যে আপনার একটু অ্যাগ্রেসিভ মাইন্ডেড, কারোর সাথে একটু খারাপ ব্যবহার করবেন, কোনো স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করবেন, কোনো চাইনিজ পিপলের সাথে খারাপ ব্যবহার করবেন, আপনি কিন্তু খুব বেশি সহজে ছাড় পাবেন না। আপনি ওখান থেকে চলে আসতে পারতেছেন, হয়তো আপনাকে কেউ কিছু বলেনি, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার এই যে বিহেভিয়ারের যে ইফেক্টটা সেটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অবশ্যই পৌঁছে যাবে এবং সেটার জন্য খুব বাজেভাবে আপনি হ্যাম্পার হবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি অ্যাজ এ ফরেনার চায়নাতে অবস্থান করতেছেন, চায়নার রুলস রেগুলেশন অবশ্যই মানতে হবে, এটা আপনাকে মাস্ট। কারণ আপনি ওখানে যেই উল্টাপাল্টা কিছু করতে পারবেন না। আর সবসময় চেষ্টা করবেন যাতে কোনো রকমের কোনো অকারেন্সে আপনি জড়িত না হন, কারণ যেখানেই যান না কেন আপনার একটা আইডেন্টিটি, আপনি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আপনাকে ওখানে কাউন্ট করা হবে। আপনি যখন আপনার ভিসাটা হচ্ছে রিনিউ করান 1 বছর 6 মাস যেটাই নেন না কেন, সেখানে কিন্তু আপনার রেফারেন্স থাকে ইউনিভার্সিটি। সো আপনি যাই কিছু করেন না কেন, দিন শেষে আপনার গার্ডিয়ান হচ্ছে ইউনিভার্সিটি। আপনার এই বিহেভিয়ার, আপনার অকারেন্সের যে কোনো কিছু আপনার কিন্তু ইউনিভার্সিটিতে চলে আসবে। আর যখন ইউনিভার্সিটিতে আসতেছে তার মানে হচ্ছে আপনার ব্যাড রেকর্ড ক্রিয়েট হচ্ছে, আপনার যে স্কলারশিপ সেটার উপরে ইফেক্ট করতেছে। তো ওভারঅল এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমরা যেটা বললাম যে ফুল ফি স্কলারশিপ মানে হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কী কী হয় আমি সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। আশা করা যায় এই বিষয়গুলোর যদি ফোকাস করেন, এই বিষয়গুলোর উপরে যদি আপনি আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরবর্তী বছরের স্কলারশিপটা আপনার জন্য স্মুথ হবে এবং ফুল ফি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।